আসসালামু আলাইকুম। চলে আসলাম টেকনিক ইজি এডুকেশনের পক্ষ থেকে। সকলকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা এবং স্বাগতম। আমি শিন সুলতানা, সাথে আছি বাংলা ক্লাসটি নিয়ে। নবম শ্রেণীর বাংলা ক্লাসটি নতুন একটি পর্বে সকলকে জানাচ্ছি স্বাগতম। আজকের এই পর্বটিতে আমরা আলোচনা করব স্বাধীনতা এই শব্দটি কিভাবে আমাদের হলো সেই কবিতাটির বাকি অংশ থেকে। এর আগে ক্লাসে আমরা স্বাধীনতা এই শব্দটি কিভাবে হলো এই কবিতাটির আমরা সম্পূর্ণ কবিতাটি ব্যাখ্যা করেছিলাম। আজকে আমাদের বইয়ে এই কবিতা নিয়ে কিছু প্রশ্নমালা আছে, সেই প্রশ্নমালাগুলো আজকে আমরা এই পর্বটিতে সমাধান করব। তো চলে যাব শুরুতেই আমরা আমাদের বইয়ে। আমরা দেখব আমাদের বইয়ে কোন কোন ধরনের প্রশ্ন আছে এবং আমরা কি কি প্রশ্নগুলো আজকে সমাধান করব। প্রথমত আমরা কিন্তু আমাদের আগের পর্বে যারা আগের পর্বের কবিতাটি পড়েনি তারা অবশ্যই আগের পর্বের কবিতাটা পড়ে আসবে, কারণ কবিতাটা যদি তোমরা না পড়ো তাহলে কিন্তু আজকের প্রশ্নগুলো কিছুই বুঝবে না। তো যাই হোক, এই প্রশ্নগুলো আমরা আমাদের কবিতাটি আমরা আগের ক্লাসে শেষ করেছিলাম। এই কবিতা অনুযায়ী আমাদের কিছু শব্দ অর্থগুলো আছে মূল বইয়ে। আমরা একটু দেখে নিব কি কি শব্দ অর্থগুলো আমাদের বইয়ে আছে। এখানে যখন আমি কবিতাটি পড়িয়েছিলাম তখন কিন্তু আমি শব্দ অর্থগুলো বলে দিয়েছিলাম। তারপরও যেহেতু আমাদের মূল বইয়ে কিছু শব্দ অর্থগুলো আছে সেগুলো আমরা একটু জেনে নিব। উদ্দিত শব্দের অর্থ হচ্ছে প্রস্তুত, বা এটা আমরা আরেকটা শব্দ বলতে পারি তৈরি করা। এরপরে আছে উন্মুক্ত, যার অর্থ হচ্ছে উত্তেজিত হওয়া বা অস্থির হওয়া, আমরা এটাও বলতে পারি। দুর্বাদল, দুর্বা ঘাসের পাতা। দুর্বা ঘাসের পাতা এটা আমাদের যদি কঠিন মনে হয় আমরা আরেকটু সহজ করতে পারি সবুজ ঘাসের পাতা। দুর্বাদল সবুজ ঘাসের পাতা বা সবুজ ঘাসকে বোঝানো হয়। প্রদীপ্ত উজ্জ্বল। বর্জ্যকণ্ঠ, বর্জ্যের ধ্বনির মতো গুরু গম্ভীর কণ্ঠ যার, মূলত এই কণ্ঠকে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কণ্ঠকে বোঝানো হয়েছে। এরপরে বিবর্ণ, বিবর্ণ শব্দের অর্থ হচ্ছে মলিন বা ময়লা হয়ে যাওয়া। বিমুখ প্রান্তর, প্রতিকূল পরিবেশ। প্রতিকূল পরিবেশ আমরা এখানে আরেকটা সহজ কথায় বলতে পারি উল্টো পরিবেশ। বিপদ পথ। ভবঘুরে, অকারণে যারা ঘুরে বেড়ায়, যাদের কোনো কাজ কাম নাই, যারা চারিদিকে ঘুরে বেড়াচ্ছে তাদেরকে ভবঘুরে বলছে। লাল শালু, লাল রঙের মোটা কাপড়কে লাল শালু বলা হচ্ছে। লাল বলতে তো আমরা বুঝি লাল রং, শালু শব্দের অর্থ হচ্ছে কাপড়। তো এই লাল শালু শব্দের অর্থ হচ্ছে লাল কাপড়, আর এখানে মূলত বলা হচ্ছে মোটা কাপড়, তুমি যেটাই বলতে পারো। শোভিত শব্দের অর্থ হচ্ছে সজ্জিত। সজ্জিত আমরা অনেকে না বলে আমরা এটাকে সাজানোও বলতে পারি। তো এই কবিতার মধ্যে স্বাধীনতা এই শব্দটি কিভাবে আমাদের হয়েছে, মূলত এখানে নির্মলেন্দু গুণ তিনি ৭ই মার্চের ভাষণের কথা উপস্থাপন করেছে। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান তৎকালীন 1931 সালের রেসকোর্স ময়দানে ৭ মার্চ তারিখে যে ভাষণটা দিয়েছিলেন 18 মিনিটের, সেই ভাষণটার কথা তিনি আবার উপস্থাপন করেছেন। সেই ভাষণটা বাঙালির জন্য এক ধরনের সংগ্রামী চেতনার ভাষণ ছিল এবং মুক্তিযুদ্ধে জয়ী হওয়ার অনুপ্রেরণামূলক একটি ভাষণ ছিল। সেই ভাষণে লক্ষ লক্ষ শ্রোতা, বিদ্রোহী শ্রোতা বঙ্গবন্ধুর ভাষণ শোনার জন্য এসেছিল। সেখানে লোহার শ্রমিক বঙ্গবন্ধুকে শুনতে এসেছিল, কৃষক, মধ্যবিত্ত, নিম্নবিত্ত, করুণ কেরানি, ভবঘুরে, শিশু, নারী, বৃদ্ধ প্রত্যেকেই বঙ্গবন্ধুর ভাষণ শোনার জন্য সেদিন রেসকোর্স ময়দানে উপস্থিত হয়েছিল। কিন্তু বঙ্গবন্ধু সেই ভাষণ মুছে দেওয়ার জন্য প্রচুর পরিমাণে কালো হাত তৈরি হয়েছে, যারা বঙ্গবন্ধুর ভাষণ মুছে দিতে চায়। শুধু ভাষণ না, মূলত বঙ্গবন্ধুর স্মৃতিকেই মুছে দিতে চায়। সেজন্যই কবি, তোমরা যারা শিশু আছো বা তোমরা যারা এই 9-এ পড়ো তাদের কাছে মূলত কবি বঙ্গবন্ধুর স্মৃতিকে, বঙ্গবন্ধুর কথাকে আরও উজ্জ্বল করে প্রকাশ করেছেন, যাতে আমরা তার স্মৃতি ভুলে না যাই। এখন যেহেতু আমরা কবিতাটা পড়েছি, এখন আমরা এগুলোর প্রশ্ন আলোচনা করব। দেখো এখানে আমাদের 6.1.12 এই কবিতার কাঠামো বুঝি। মূলত একটা কবিতা যখন রচনা করা হয়ে থাকে, কবিতার ছন্দ কি, কবিতার লয় কি, তারপরে হচ্ছে কবিতার ছন্দ, উপমা, এই জিনিসগুলো কি, কবিতার মধ্যে কি প্রকাশ করা হয়েছে, সেগুলো ধরনের বিভিন্ন প্রশ্ন করা হয়ে থাকে। তো স্বাধীনতা এই শব্দটি কিভাবে আমাদের হলো, কবিতাটি পড়ার পর নিচের ছকটি পূরণ করো। প্রথম কলামের জিজ্ঞাসাগুলো, জিজ্ঞাসা মানে প্রশ্নগুলোর জবাব দ্বিতীয় কলামে লেখো। এই কাজের জন্য সহপাঠীদের সাথে তুমি আলোচনা করো এবং শিক্ষকের সহায়তা নাও। প্রথমে 1-2টা কলাম দেওয়া আছে, একটা কলামে তোমাকে প্রশ্ন করেছে, আরেকটা কলামে তোমাকে জবাব দিতে হবে। এখন তুমি এটা লেখার পরে প্রয়োজন অনুযায়ী তুমি তোমার যে বন্ধু বান্ধবীগুলো আছে বা সহপাঠীগুলো আছে তাদের সঙ্গে তুমি এটা নিয়ে আলোচনা করতে পারো। তো প্রশ্ন হচ্ছে অনুপ্রাসের উদাহরণটা কি, উপমার উদাহরণ কি, লয়ের প্রকৃতি কি আছে, ছন্দের ধরন কি আছে।
স্বাধীনতা শব্দটি কিভাবে আমাদের হলো, এই কবিতাটি পড়ার আগে আমরা আরেকটা কবিতা নিয়ে আলোচনা করেছিলাম। সেই কবিতাটির নাম হচ্ছে আমি কোনো আগন্তুক নই। সেই কবিতার মধ্যে কিন্তু আমরা ঠিক এভাবে কিন্তু প্রশ্নের জবাব দিয়েছিলাম। আমি কোনো আগন্তুক নই কবিতাটি কোন ছন্দে রচনা করা হয়েছে, লয় কেমন ছিল, খুব ধীর ছিল নাকি চঞ্চল ছিল, ইত্যাদি নিয়ে কিন্তু আমরা কথা বলেছিলাম। তো আমাদের জন্য কিন্তু এই প্রশ্নের জবাব দেওয়া কিন্তু এখন সহজ হয়ে যাবে। তো তোমাদের জন্য আমি কিছু নোট তৈরি করে নিয়ে এসেছি, যে নোটটা হচ্ছে তোমরা খুব দেখলেই বুঝতে পারবে আসলে এখানে কি বলেছে। তো প্রথমে দেখো আমাদের প্রথম প্রশ্নটা কি ছিল, অনুপ্রাসের উদাহরণ। এখানে কবিতাটি গদ্য ছন্দে রচিত হয়, এতে কোনো অন্তমিল নাই। অনুপ্রাস বলতে বোঝানো হচ্ছে কবিতার এক লাইনের সাথে অর্থাৎ প্রথম চরণের সাথে দ্বিতীয় চরণের কোনো মিল আছে কিনা, না, এই কবিতায় আসলে প্রথম লাইনের সঙ্গে দ্বিতীয় লাইনের কোনো মিল নেই। এর কারণ হচ্ছে কবিতাটি গদ্য ছন্দে লেখা, গল্পের আকারে লেখা, এই জন্য এই কবিতায় অন্তমিল নেই, অর্থাৎ প্রথম লাইনের সঙ্গে দ্বিতীয় লাইনের কোনো মিল নাই। এরপরে আছে উপমার উদাহরণ। উপমা কি, কোন একটি জিনিসের সঙ্গে তুলনা করা। আমরা একটু দেখে নিব এই কবিতায় উপমার কোনো তুলনা আছে কিনা। জনসমুদ্রের উদ্যান সৈকতে, এখানে উদ্যানকে সৈকতের সঙ্গে তুলনা করা হয়েছে। জনসমুদ্রে জেগেছে জোয়ার, এখানে জনগণের জাগরণকে জোয়ারের সাথে তুলনা করা হয়েছে। তার মানে আমরা এখানে উপমা কি পেয়েছি, জনসমুদ্রের উদ্যান, এটা আমাদের কবিতার লাইন, ৩য় নাম্বার লাইনে। এই জনসমুদ্রের উদ্যান সৈকতে, এখানে উদ্যানকে মূলত সৈকত অর্থাৎ সমুদ্রের সঙ্গে তুলনা করেছে। অন্যদিকে এই জনসমুদ্রে জেগেছে জোয়ার, এখানে জনগণের জাগরণকে জোয়ারের সঙ্গে তুলনা করা হয়েছে। আচ্ছা, লয়ের প্রকৃতি, এখানে কি বলেছে একটু দেখব। কবিতাটি একটি অমিল কবিতা, অর্থাৎ প্রথম লাইনের সাথে পরবর্তী লাইনের কোনো মিল নেই, অমিল। কবিতার চরণের শেষে কোনো মিল নেই। কবিতাটি ধীরে পড়লে শুনতে ভালো লাগে, অর্থাৎ কবিতাটির লয় ধীর, অর্থাৎ কবিতাটি যত তুমি ধীরে ধীরে পড়বে তত শুনতে শ্রুতিমধুর হবে, এই জন্য এটা লয় ধীর। কবিতাটির প্রতি পর্বে কোনো নির্দিষ্ট মাত্রা সংখ্যাও নেই, অর্থাৎ এটা লয় ধীর গতির এবং নির্দিষ্ট কোনো মাত্রা নিয়ে কবিতাটি সাজানো হয়নি। এরপরে যাব ছন্দের ধরন। ছন্দ কি, এই বৈশিষ্ট্যগুলোর আলোকে আমরা বলতে পারি কবিতাটি গদ্য ছন্দে রচিত, অর্থাৎ কবিতাটি গল্পের আকারে প্রকাশ করা হয়েছে। কোনো কবিতা যদি প্রথম লাইনের সঙ্গে দ্বিতীয় লাইনের কোনো মিল না থাকে তাহলে আমরা সেটা ধরে নিব সেটা গদ্য ছন্দে রচনা করা। আচ্ছা, এখন আমরা এই প্রশ্নগুলোর উত্তর দিয়েছি, চলে যাব বইয়ে। আমাদের বইয়ে পরবর্তী প্রশ্ন কি আছে, আমাদের 153 নম্বর পৃষ্ঠে দেখো 6.1.13 জীবনের সঙ্গে কবিতার সম্পর্ক খুঁজি। আচ্ছা, 100 থেকে 150 শব্দের মধ্যে নিচের প্রশ্নগুলোর উত্তর লেখো, এরপর সহপাঠীদের সঙ্গে আলোচনা করো এবং প্রয়োজনে তোমার উত্তর সংশোধন করো। প্রথম প্রশ্ন হচ্ছে স্বাধীনতা, এই শব্দটি কিভাবে আমাদের হলো, কবিতায় কবি কি বলতে চেয়েছেন। আচ্ছা দেখি এই কবিতায় কবি কি বলতে চেয়েছেন, আমি তোমাদের জন্য কিছু নোট তৈরি করে নিয়ে এসেছি, এটা হচ্ছে আমাদের 1 নাম্বার প্রশ্ন। আচ্ছা, স্বাধীনতার প্রেক্ষাপটকে কেন্দ্র করে স্বাধীনতা এই শব্দটি কিভাবে আমাদের হলো কবিতাটি রচিত হয়েছে। অবশ্যই এটা হচ্ছে আমাদের মুক্তিযুদ্ধের কথা, স্বাধীনতার কথা নিয়ে মূলত কবিতাটি লেখা। কবিতায় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে কবি এবং তার ঐতিহাসিক 7 মার্চের ভাষণকে কবিতা হিসেবে কল্পনা করা হয়েছে। আমরা কিন্তু জানি লিখেছেন নির্মলেন্দু গুণ, কিন্তু এই কবিতার মধ্যে শেখ মুজিবুর রহমানকে কবি হিসেবে উল্লেখ করেছেন এবং তিনি যে 7 মার্চের ভাষণ দিয়েছেন সেটাকে কবিতা হিসেবে উল্লেখ করা হয়েছে। 100 বছরের সংগ্রাম, এখানে এটা হবে না, সংগ্রাম শেষে, এখানে উল্লেখ হবে শেষে বাঙালি স্বাধীনতা অর্জিত হয়নি, বা বাঙালির এই চির আরাধ্য স্বাধীনতা শব্দটি কিভাবে আমাদের অস্তিত্বের সাথে জড়িয়ে গেল সেই কাহিনী কবিতায় বর্ণিত হয়েছে। লক্ষ লক্ষ উন্মুক্ত অধীর জনতার হৃদয়ের স্পন্দন বুঝতে পেরে 1971 সালের 7 মার্চ বজ্রকণ্ঠে মুক্তির বাণী ঘোষণা করেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। তার সেই গণসূর্যের মঞ্চ কাঁপানো এবারের সংগ্রাম আমাদের মুক্তির সংগ্রাম, এবারের সংগ্রাম আমাদের স্বাধীনতার সংগ্রাম ঘোষণার পর থেকেই স্বাধীনতা শব্দটি আমাদের। তো আমরা বুঝতে পেরেছি মূলত স্বাধীনতা শব্দটি কিভাবে আমাদের হলো, কবিতায় কবি আসলে স্বাধীনতার কথা প্রকাশ করতে চেয়েছেন, স্বাধীনতার শব্দটা কিভাবে আমাদের হয়েছে সেটাই তিনি বলেছেন। আচ্ছা, আমরা দ্বিতীয় প্রশ্ন দেখি আমাদের বইয়ে কি আছে। একটি কবিতা লেখা হবে, তার জন্য অপেক্ষা বিশ্লেষণ করো। আচ্ছা দেখি, একটি কবিতা লেখা হবে, এটা একটা লাইন, তার জন্য অপেক্ষা অনেক
আগ্রহী শ্রোতাদের, এটা বিশ্লেষণ করতে বলা হয়েছে। দেখবো আমি সাজিয়ে নিয়েছি, সেটা তোমাদের কাছে একটু বলে দিই। আচ্ছা, এই যে এখানে এই শব্দটি কিভাবে আমাদের হলো কবিতায়, কবিতা শব্দটি দ্বারা বঙ্গবন্ধুর ভাষণকে বোঝানো হয়েছে। দিনের পর দিন পাকিস্তানি শাসক গোষ্ঠীর অত্যাচারে অতিষ্ঠ দিশেহারা বাঙালি যখন মুক্তির পথ সন্ধান করছিল, তখন বঙ্গবন্ধু এক বিশাল সমাবেশ ডাক দেন। মানে যখন পাকিস্তানিরা দীর্ঘদিন মানুষকে বর্বরতায় শিকার করে বিভিন্নভাবে অত্যাচার করছিল, মেরে ফেলছিল, তখন বঙ্গবন্ধু সহ্য করতে না পেরে এক বিশাল সমাবেশের অর্থাৎ একটা মিটিংয়ের তিনি আয়োজন করেন। 1971 সালে 7 মার্চ বঙ্গবন্ধু ভাষণ শোনার জন্য রেসকোর্স ময়দানে, এখানে ময়দান হবে, ময়দানে কৃষক, শ্রমিক, জওয়ান, বৃদ্ধ সর্বস্তরের জনগণ উপস্থিত ছিল। তারা বঙ্গবন্ধুর ভাষণ শুনতে অধীর অপেক্ষায় ছিল। লক্ষ লক্ষ জনতার ভিড়ে রেসকোর্স ময়দান তখন জনসমুদ্রের মতো মনে হচ্ছিল। বাঙালি মহান স্বাধীনতা যুদ্ধে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জনপ্রতিনিধি হয়ে স্বাধীনতার ডাক দেন। আর এই ভাষণের অপেক্ষায় মুখ থেকে আমি বাঙালির অধীর আগ্রহে থাকার অবস্থাকে বোঝাতে কবি একটি কবিতা লেখা হবে, তার জন্য অপেক্ষার চরণটি ব্যবহার করেছেন। তার মানে আমরা বলি, যখন পাকিস্তানের অত্যাচার সহ্য করতে না পেরে বঙ্গবন্ধু স্বাধীনতার অনুপ্রেরণার জন্য একটি ভাষণ দিলেন, সেই ভাষণটা মূলত বাঙালির জন্য একটি কবিতা ছিল, মূল প্রেরণা ছিল। এবং ওই সময় বঙ্গবন্ধু রেসকোর্স ময়দানে যে ভাষণ দিয়েছিলেন, তাকে শোনার জন্য লক্ষ লক্ষ মানুষ এসেছিল। সবার কাছে মনে হয়েছিল এটি একটি কবিতা, এই জন্য বলা হয়েছে যে একটি কবিতা লেখা হবে, তার জন্য অপেক্ষার উত্তেজনা নিয়ে লক্ষ লক্ষ বিদ্রোহী শ্রোতা উপস্থিত আছেন। আচ্ছা, এখন আমরা আমাদের বইয়ে চলে যাব। বইয়ে দেখব আমাদের 3 নম্বর প্রশ্নে কি আছে। এই কবিতায় কবি হিসেবে কাকে অভিহিত করা হয়েছে এবং কেন? আমরা জানি এই কবিতায় কবি হিসেবে অভিহিত করা হয়েছে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে, এবং কেন তাকে অভিহিত করা হয়েছে সেটা একটু ব্যাখ্যা বিশ্লেষণ আমরা এখন করব। দেখি এখানে ব্যাখ্যা বিশ্লেষণ আমরা কি পাই। শেখ মুজিবুর রহমানকে কবিতায় কবি হিসেবে অভিহিত করা হয়েছে, এটা আমরা সকলে জানি, এবং তার যে ঐতিহাসিক 7 মার্চের ভাষণকে কবিতা হিসেবে তুলনা করা হয়েছে। বঙ্গবন্ধুর ভাষণ শোনার জন্য 1971 সালের 7 মার্চ কৃষক, শ্রমিক, জওয়ান, বৃদ্ধ, শিশু, কিশোর সহ সর্বস্তরের অর্থাৎ সব স্তরের মানুষ ব্যাকুল প্রতীক্ষায় ছিল তার ভাষণ শোনার জন্য, কারণ বঙ্গবন্ধু একমাত্র ছিল তাদের অনুপ্রেরণা। কবি অর্থাৎ বঙ্গবন্ধুর আগমনে বাঙালি এক নতুন আশার আলো খুঁজে পেয়েছিল। পলাশির যুদ্ধের পর থেকে এই দেশে ব্রিটিশরা যে শাসন, পলাশির যুদ্ধ 1757 সালে যে পলাশির যুদ্ধটা হয়েছে, সে পলাশির যুদ্ধর পরে নবাব সিরাজউদ্দৌলার যে পতন ঘটেছে, তারপর থেকে শুরু করে ব্রিটিশরা যে শাসন করেছে, শোষণ করেছে আমাদের এখানে, তা কিন্তু আমরা সকলেই জানি। অত্যাচার নির্যাতন শুরু করে সে অত্যাচার থেকে মুক্তি পাওয়ার জন্য বাঙালিরা বারবার সংগ্রাম করেছে। সিপাহী বিপ্লব, ফকির সন্ন্যাসী বিদ্রোহ, নীল বিদ্রোহের মতো ব্রিটিশ বিরোধী আন্দোলন গড়ে তুলেছে। এরপর দেখো আমরা আর কি করেছি। এই জন্য পশ্চিম পাকিস্তানিদের বিরুদ্ধে মহান মুক্তিযুদ্ধের প্রারম্ভে শব্দের অর্থ হচ্ছে শুরুতে বঙ্গবন্ধুর মঞ্চে আগমনকে শত শত বছরের সংগ্রামের পরিসমাপ্তি হিসেবে কবি তুলনা করেছেন। তার মানে আমাদের একটা লাইন ছিল যে শত বছরের সংগ্রাম শেষে অতঃপর কবি গণসূর্যের মঞ্চে এসে পৌঁছালেন। এই যে একটা লাইন আমরা ক্লাসে পড়েছিলাম, মানে কবিতার লাইনই, সেই লাইনটা দ্বারা মূলত বোঝাচ্ছে ওই যে পলাশির যুদ্ধ থেকে আমরা যুদ্ধ করেছি, ব্রিটিশ বিরোধীদের সঙ্গে সংগ্রাম করেছি, তারপর আমরা তিতুমিরদের সঙ্গে সংগ্রাম করেছি, এরপরে জমিদারদের প্রথা উলঙ্গ করার জন্য আমরা সংগ্রাম করেছি, তারপরে হচ্ছে আমাদের ভাষা আন্দোলন, মুক্তিযুদ্ধ ইত্যাদি। এই সংগ্রাম শেষে বঙ্গবন্ধু কিন্তু মঞ্চে এসে দাঁড়ালেন, সেটা এখানে বোঝাচ্ছে। বাঙালি জনতার দীর্ঘ সময়ের প্রতীক্ষার অবসান ঘাটি এবং বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান যখন মঞ্চে এসে দাঁড়ালো, তখন জনসমুদ্রের জোয়ার জেগে উঠেছে। জনসমুদ্রের মধ্যে সকলের মধ্যে এক ধরনের উত্তেজনা বা অস্থিরতা জেগে উঠেছে। বঙ্গবন্ধু তার পেজ ও তেজদীপ্ত পর্যকণ্ঠে বাঙালি প্রাণের দাবি স্বাধীনতার ঘোষণা দেন। সকল অপেক্ষার অবসান ঘটিয়ে রেসকোর্স ময়দানে জনসূর্যের মঞ্চ দাঁড়িয়ে রাজনীতির কবি, বঙ্গবন্ধুকে কিন্তু রাজনীতির কবি বলা হয়, তো সেই রাজনীতির কবি তার অমর কবিতা, অমর মানে যে কবিতা কখনো শেষ হয় না, সেই অমর কবিতা
ভাষণে এই দেশের স্বাধীনতার বাণী তিনি উচ্চারণ করেন, এবারের সংগ্রাম আমাদের মুক্তির সংগ্রাম, এবারের সংগ্রাম আমাদের স্বাধীনতার সংগ্রাম। ঠিক সেই থেকে স্বাধীনতা শব্দটি কিন্তু আমাদের। তো এই হচ্ছে আমাদের 3য় নাম্বার প্রশ্ন, যে কবি হিসেবে কেন আখ্যায়িত করা হয়েছে, এই সব কারণেই তাকে আখ্যায়িত করা হয়েছে। এখন আমাদের বইয়ে আরেকটি প্রশ্ন আছে, ওটা আমরা দেখব। ইতিহাসের কোন ক্রান্তি লগ্নে বঙ্গবন্ধু 7 মার্চের ভাষণ দিয়েছিলেন, এই সম্পর্কে তোমার ধারণা সংক্ষেপে লেখো। মূলত এই প্রশ্নটা তোমাদের জন্য, কিন্তু আমি চেষ্টা করেছি যে এই প্রশ্নটা আমি আমার মতো করে একবার তোমাদের কাছে একটু সাজিয়ে গুছিয়ে বলি। তারপরে তুমি যদি কখনো বঙ্গবন্ধুর ভাষণ শুনে থাকো, ইউটিউবে সার্চ দিলে কিন্তু বঙ্গবন্ধুর ভাষণ পেয়ে যাবে। তো ওই বঙ্গবন্ধুর ভাষণ শোনার পরে তোমার কি ধারণা হয়েছে সে মতামত কিন্তু তুমি কমেন্ট সেকশনে লিখে যেতে পারো। তো তার আগে আমি একটু দেখাই নিব যে আমাদের 4 নম্বর প্রশ্ন উত্তরটা আমি কিভাবে লিখেছি। দেখো, বাংলার মানুষ যখন পাকিস্তানি শাসক গোষ্ঠীর অত্যাচারে অতিষ্ঠ হয়ে মুক্তির পথের সন্ধান করছিল, ঠিক সেই ক্রান্তিলগ্নে বঙ্গবন্ধু 1971 সালে 7 মার্চ রেসকোর্স ময়দানে জাতির উদ্দেশ্যে ভাষণ দিয়েছিলেন। 1947 সালে রাষ্ট্র প্রতিষ্ঠার পর পূর্ব বাংলার মানুষের উপর নেমে আসে শোষণ, বঞ্চনা আর অত্যাচার। পশ্চিম পাকিস্তানি শাসকদের সামরিক শাসন মানে পাকিস্তানি শাসনের ছত্রছায়ায় পূর্ব বাংলাকে নির্দয়ভাবে, অর্থাৎ একদম মনের মধ্যে কোনো, হৃদয়ের মধ্যে কোনো মায়া ভালোবাসা কিছু ছিল না, সে নির্দয়ভাবে শোষণ করতে থাকে। দুই পাকিস্তানের মধ্যে সাংস্কৃতিক, সামাজিক ও রাজনৈতিক সকল ক্ষেত্রে বৈষম্য বাড়তে থাকে। বৈষম্য মানে তাদের মধ্যে কোনো ধরনের সব ক্ষেত্রে পার্থক্য তৈরি করাকে মূলত বৈষম্য বলে। আচ্ছা, এরপর কি বলেছে, 1971 সালে 1 মার্চ সামরিক শাসক মানে পাকিস্তানি শাসক ইয়াহিয়া খান জাতীয় পরিষদের অধিবেশনে অনির্দিষ্টকালের জন্য স্থগিত ঘোষণা করেন এবং 2 ও 3 মার্চ সন্ধ্যা আইন জারি করেন। সন্ধ্যা আইন বলতে এখানে বোঝানো হচ্ছে যে কেউ কখনো বের হতে পারবে না, এই আইন জারি করেন। এর প্রতিবাদে 2 মার্চ ঢাকা এবং 3 মার্চ সারা দেশে স্বতঃস্ফূর্তভাবে নিজ ইচ্ছা অনুযায়ী হরতাল পালিত হয়। সারা দেশে বিক্ষোভে ফেটে পড়ে। দীর্ঘদিনের অধিকার আন্দোলন বঙ্গবন্ধুর নেতৃত্বে স্বাধীনতা আন্দোলনে রূপ নেয়। এতদিন ধরে চলে আসা অন্যায়, অবিচার ও নির্যাতনের বিরুদ্ধে বাঙালি বিদ্রোহী হয়ে গড়ে তোলে। ইতিহাসের এমনই এক ক্রান্তি লগ্নে 1971 সালে 7 মার্চ ঢাকা রেসকোর্স ময়দানে বাঙালি জাতির উদ্দেশ্যে বঙ্গবন্ধু এক ঐতিহাসিক ভাষণ দেন। তো আমি কিন্তু আমার মতো করে কেন বঙ্গবন্ধু ঐতিহাসিক ভাষণ দেন সেটা কিন্তু আলোচনা করেছি এবং বলেছি। তোমরা চাইলে কমেন্ট সেকশনে তোমাদের মতামত জানিয়ে যেতে পারো। আচ্ছা, এখন আমরা বইয়ে চলে যাব। আমাদের বইয়ে আসলে আর কোনো প্রশ্ন নেই, কিন্তু এই কবিতার কিছু বৈশিষ্ট্য দেওয়া আছে। আমরা কিছু বৈশিষ্ট্য একটু আলোচনা করব। পৃষ্ঠা নাম্বার হচ্ছে 155 পেজ। দেখো, এই কবিতার কয়েকটি বৈশিষ্ট্য আমরা একটু পড়ি। প্রথম বৈশিষ্ট্য, বঙ্গবন্ধু ঐতিহাসিক 7 মার্চের ভাষণের প্রেক্ষাপটে কবিতাটি রচিত। বারবার বলেছি, এটি কয়েকটি স্তবকে বিভক্ত একটি গদ্য কবিতা, অর্থাৎ ভাগ ভাগ করে প্যারা করে দেওয়া একটি গদ্য কবিতা। কবিতায় চরণের শেষে মিল পাওয়া যায় না, অর্থাৎ এক চরণের সাথে দ্বিতীয় চরণে কোনো মিল নেই। মাঝে মাঝে এক চরণের মাঝখানে শুরু হওয়া বাক্য পরের চরণে গিয়ে শেষ হয়েছে। 3 নম্বর আছে, কবিতাটিতে পুনরাবৃত্ত অনুপ্রাস দেখা যায়। একখণ্ড অখণ্ড আকাশ আছে, এখানে ডয় ন ধ্বনির পুনরাবৃত্তি ঘটেছে। এটি এক ধরনের শব্দালঙ্কার, অর্থাৎ পুনরাবৃত্তি ঘটলে আমরা তাকে শব্দালঙ্কার বলবো। 4 নম্বর আছে, কবিতায় উপমার ব্যবহার হয়েছে, যেমন জনসমুদ্রে উদ্যান সৈকতে, এখানে উদ্যানকে সৈকতের সঙ্গে তুলনা করা হয়েছে। এটি এক ধরনের অর্থালঙ্কার। চলে যাব আমরা 5-এ। কবিতাটি লয় ধীর গতির, অর্থাৎ ধীরে ধীরে পড়লে বেশি শ্রুতিমধুর হয়। কবিতাটি গদ্য ছন্দে লেখা, আবৃত্তি করার সময় এর মধ্যে এক ধরনের সুর ও তাল টের পাওয়া যায়। একটি কবিতা লেখা হবে, তার জন্য অপেক্ষার উত্তেজনা নিয়ে লক্ষ লক্ষ উন্মুক্ত অধীর ব্যাকুল বিদ্রোহী শ্রোতা বসে আছে ভোর থেকে জনসমুদ্রের উদ্যান সৈকতে। কখন আসবে কবি, এই ধরনের সুর ও তাল কিন্তু টের পাওয়া যায়। আচ্ছা, তো আমরা কিন্তু এভাবে আমাদের কবিতাটা শেষ করে ফেললাম। এরপরে কিন্তু আমাদের পরবর্তী কবিতা আছে। তো আশা করি আজকের এই সম্পূর্ণ পর্বটিতে তোমরা বুঝতে পেরেছো যে আমাদের এই স্বাধীনতার শব্দটি
স্বাধীনতা এই শব্দটি কিভাবে আমাদের হলো, কবিতাটি সম্পূর্ণ তোমরা ভালো করে বুঝতে পেরেছো এবং আমি হয়তো সক্ষম হয়েছি তোমাদেরকে বোঝানোর জন্য। তো এর আগে কিন্তু আমাদের আরেকটি পর্ব আছে, যারা ওই পর্বটি দেখেনি তারা অবশ্যই দেখে আসবে এবং এই পর্বটিও ভালো করে পড়বে। নতুন একটি নতুন কবিতা গল্প নিয়ে খুব দ্রুতই আমি হাজির হব। সে পর্যন্ত তোমাদের জন্য শুভকামনা জানিয়ে আজকে এখানে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।